রিদিয়া বোনকে এত উত্তেজিত হতে দেখে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, সোনা, আগেই তো শান্ত হওয়া। এই অবস্থায় তোর এত উত্তেজিত হওয়া ঠিক না সোনা। দেখ, তোর যে কোনো সিদ্ধান্তে পুরো পৃথিবী যদি তোর বিপক্ষে যায়, আমি সবসময় তোর পাশে থাকব। মৃত্যুর আগ পর্যন্ত তোর হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করে যাব। কিন্তু সোনা, এটাও তো ঠিক, স্বামী স্ত্রী সম্পর্ক অত ইগো থাকা ঠিক নয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে যে কোনো একজনকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়। বিশেষ করে আমাদের মেয়েদেরকে একটু বেশি ত্যাগ করতে হয়। দেখ, আমি বলছি না আব্রাহাম যা করেছে তা একদম ঠিক করেছে। ভুল করেছে, শাস্তি দে। তবে এতটাও শাস্তি দিস না যে মানুষটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার আগেই মানুষটাকে আঁকড়ে ধরার চেষ্টা কর। নইলে সময় ফুরিয়ে গেলে হাজার চেষ্টা করেও মানুষটাকে ফিরতে পারবি না। মিহিয়াদের বাড়ি থেকে আব্রাহাম নিজের শার্টের হাতার চোখের জল মুছতে মুছতে বের হয়ে আসলো। আজ কেন জানি তার চোখের জল কোনো বাধা মানছে না, অবাধ্যর মতো পড়ে চলেছে। তার মিহু পাখি তার কাছ থেকে দূরত্ব চাইছে, এই কথাটা যেন মানতেই পারছে না। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, মনে হচ্ছে তার হৃৎপিণ্ড তাকে কেউ অনবরত ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে। সে যে এই অজানা শত্রুর হাত থেকে নিজে, বউ ও ভাবি সন্তান বাঁচাতে মিহিয়ার সাথে অমন আচরণ করেছে। সেই লোক বারবার একের পর এক মিহিয়ার উপর আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু বারবার সৃষ্টিকর্তা তার মাধ্যমে মিহিয়াকে রক্ষা করে যাচ্ছিল। তবে তার সাথে আব্রাহামকে তো নানা রকম হুমকি ধামকি দিয়েই যাচ্ছিল। তবে সেগুলোকে বেশি পাত্তা দেয়নি। তবে যখন সে জেনেছিল সে বাবা হতে যাচ্ছে, তার থেকে খুশি বোধহয় আর কেউ হয়নি। মনে হচ্ছিল তক্ষুনি গিয়ে মিহিয়াকে জড়িয়ে ধরে পুরো পৃথিবীটাকে জানিয়ে দিতে যে সে বাবা হতে যাচ্ছে। কিন্তু সেই সুখের মুহূর্ত সে অজানা শত্রু তার ফোনে একটা হুমকি বার্তা পাঠায় যে সে যদি মিহিয়াকে তার থেকে দূর না সরায়, তাহলে মিহিয়াকে আর তার সন্তানের ক্ষতি করতে সে 1 মিনিটও সময় নেবে না। ঠিক সে সময়ে আব্রাহামের নিজেকেই নিজের কাছে সবচেয়ে বড় অসহায় মনে হচ্ছিল মিহিয়াকে না নিজের হৃৎপিণ্ডকে নিজের থেকে দূরে সরাচ্ছে। নিজের প্রিয়তমা ব্যতীত সে যেন জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। নিজের জীবনের প্রতি তার নিজেরই বিতৃষ্ণা জমে গেছে। আল্লাহ কোনো তাকে সবসময় এমন পরিস্থিতিতে ফেলে, নিজের প্রাইভেট কারো করে বসে চোখ বন্ধ করে এসবই ভাবছিল। আর তার চোখ থেকে আপন গতিতে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। এমন সময় তার ফোনে রিংটোনের আওয়াজে তার ভাবনা বিচ্ছেদ ঘটে। নিজেকে শান্ত করে ফোনটা কানে তুলে দেখলো হাসপাতাল। হাতে একটা কল আসলো, জরুরি বিভাগে একজন গুরুতর আহত রোগী এসেছে, সার্জারি করতে হবে। নিজের পার্সোনাল গাড়িতে করে হাসপাতালে চলে গেল। রাতে মিহিয়া নিজের বারান্দায় আপন মনে আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসাব নিকাশের ব্যস্ত। রাতের আকাশের তারাগুলো মিটমিট করে জল করছে। জল করার হাজার নক্ষত্রের মাঝেও যে চাঁদ বড্ড একা। মিহিয়াও নিজেকে আকাশের ওই একাকিত্ব নিঃসঙ্গ চাঁদের মতো মনে হচ্ছে। চাঁদ যেমন পৃথিবীর আকাশের একা, তাকে সঙ্গ দেওয়ার মতোই কেউ নেই, তেমনি মিহিয়াও মনে হচ্ছে আকাশের পাশে এত মানুষের মাঝে সে যেন বড্ড একা। সকালের সামনে নিজেকে হাসি খুশি ও স্ট্রং দেখলেও রাতে এই নিস্তব্ধ আকাশ যেন তার অসহায়ত্ব একাকিত্বর সঙ্গী। তা জানে একাকিত্ব মিয়াকে কিভাবে কুকড়ে কুকড়ে খায়। প্রতিটি রজনী কাটে তার নির্ঘুমে। আব্রাহাম তার জীবনের প্রথম প্রণয় পুরুষ, যার সাথে সে পুরোটা জীবন পার করতে চাইতো। কিন্তু সে কি করলো? মাঝপথে তার হাতটা ছেড়ে দিল। কথা তো ছিল সারা জীবন একসাথে সুখে দুঃখে একে অপরের সাথে থাকবে, সকল প্রকার খারাপ পরিস্থিতি থেকে মিহিয়াকে আগলে নিবে, তাকে প্রোটেক্ট করবে। কেন কোনো খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে যাবে না।
কিন্তু তার সেই প্রণয় পুরুষ মাঝপথে তার হাত ছেড়ে দিয়ে চলে গেল, তাকে একা ফেলে। মানছে সে বাধ্য ছিল ওসব করতে, তবে চাইলে আব্রাহাম নিজের পরিস্থিতির কথা কথা জানতে পারত। দুজনের একসাথে আলোচনা করে সব সমস্যা সমাধান করত। তীব্র অভিমান জমেছে মেয়েটা তার প্রেমিক পুরুষের প্রতি। এই অভিমান অভিযোগ ও যে এত সহজে যাওয়ার নয়। তবে কে বোঝাবে এই তীব্র অভিমানের দগ্ধ নারীকে যে তার প্রেমিক পুরুষও যে তাকে তার হবু সন্তানকে রক্ষা করতেই ওই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আড়াল থেকে সেই প্রণয় পুরুষই তাকে ওর তার ভাবি সন্তানকে প্রোটেকশন দিয়ে চলেছে প্রতিনিয়ত। ভাবনার মাঝেই পেটের তীব্র ব্যথা মেয়েটার ভাবনায় বিচ্ছেদ ঘটল, তবে বেশি একটা পা দিল না, কারণ প্রেগনেন্সির ডেলিভারির টাইমে এসব নর্মাল। তা সাড়ে সাড়ে সবে সরে ৯ মাস চলে, আরও বেশি দিন বাকি তার সানাদের আগমনে। ডক্টর তাকে ডেলিভারির ডেট দিয়েছে ১০ মাসে, এখন সবে মাত্র ৯.৫ মাস, এখনও ১৫ দিন বাকি। অত লং টাইম ডিস্টেন্স নিশ্চয় তার দুষ্টু মিষ্টি ছানাগুলো আসবে না। এরকমই পেটে ব্যথা বেশি কিছু হয়ে আসে, ঘুমিয়ে পড়ে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে ভাবনাতে সে ইউভানের পাশে গিয়ে শুয়ে পড়ল। রিদিয়ান নিজের একটা বিজনেসের কাজে বাহিরে গিয়েছে, সে যেতে চায়নি বোনকে একলা রেখে, তবে মিহিয়াই তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। কিছু সময় পর হয়তো ফিরে আসবে। মিহিয়া বিছানা গিয়ে শুয়ে পড়া মাত্রই ব্যথা কমার বদলে আরও যেন বেড়ে দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো। তীব্র প্রসব যন্ত্রণায় বিছানায় এপাশ ওপাশ ছটফট ছটফট করতে লাগলো। পেটে ব্যথা ও মজা মাজা ব্যথা যখন অসহনীয় পর্যায়ে গেল, তখন সে ডুকরে কেঁদে উঠল। এক পর্যায়ে গগন বিদয়ী চিৎকার করে উঠল। এত জোরে চিৎকার দেখাতে পাশের শোয়া ৭ বছরের ছোট ইউভানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মামনিকে ওরম চিৎকার করতে দেখে তার মাথার কাছে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মামনি, তোমার কি হয়েছে? তোমার এত কান্না করছো কেন? তোমাকে কি আরও এই দুষ্টগুলো ব্যথা দিচ্ছে? তীব্র প্রসব যন্ত্রণার ব্যথায় মিহিয়া চোখ মুখ নীল হয়ে গেল। ইউভানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মামনিকে কাঁদতে দেখে ইউভান বেশ ঘাবড়ে গেলেও তার ছোট মাথায় তার মায়ের বলা শেষ কথাটি মনে পড়ল। তার মা বাসা থেকে বের হওয়ার সময় প্রায়ই তাকে বলে যায় তার মামুনি খেয়াল রাখার জন্য, আর কোনো খারাপ কিছু হলে বা বিপদে বললে যেন সাথে সাথে তাকে ফোনে জানায়। তাই সে মামুনিকে ছেড়ে বিছানা থেকে নেমে আশেপাশে ফোন খুঁজতে লাগলো এবং পাশের টি টেবিলে তার মামুনির ফোনটা পেয়ে গেল। ফোনটা হাতে নিয়ে নিজের মায়ের ফোনে ফোন করলো। ২-১ বার রিং হতেই পাশ থেকে রিদি ফোনটা ধরলো। ফোনটা ধরতে ইউভান কাঁপা কাঁপা গলায় বলল, মাম্মা, মামুনি যেন কেমন করছে, খালি কান্না করছে আর জোরে জোরে চিৎকার করছে। মাম্মা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসো, মামুনিকে হাসপাতালে নিতে হবে। রিদওয়ানা ছেলের কথা শুনে অনেকটাই ভয় পেল। বাচ্চাটার সামনে ভয় পাওয়া যাবে না, নইলে বাচ্চাটাও ভয় পেয়ে যাবে, তখন পরিস্থিতিতে উল্টো হবে। সে নিজেকে শান্ত করলো, শান্ত নরম গলায় বলল, সোনা, ভয় পেও না, তুমি না আমার লক্ষ্মী ছেলে। শোনো, তোমার মামুনির কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। আমি এসেই পড়েছি, এই ৫ মিনিট লাগবে বাসায় যেতে। তুমি ততক্ষণ তোমার মামুনির খেয়াল রেখো, ভয় পাবে না, তুমি না আমার স্ট্রং বয়। ইউভান মায়ের কথা সম্মতি দিয়ে মামনির মাথার কাছে গিয়ে বসে তার ছোট ছোট হাত দিয়ে মামনির মাথা বুলিয়ে দিতে লাগলো ও তাকে সান্ত্বনা দিতে লাগলো। তবে মিহিয়া আর কি আর সেসব শোনার পরিস্থিতিতে আসে। সে তীব্র প্রসবনার কাতরাতে লাগলো। গল্প হারিয়ে বুঝেছি কি ছিলে তুমি আমার, পর্ব ১১ চলবে।